ক্লাস 11-এর সেমিস্টার 1 পরীক্ষা একবারে দৌড় গড়াতে চলে এসছে। তোমরা বুঝতে পারছো না যে কি পড়বো, কিভাবে পড়বো, কোন কোন অঙ্কগুলো করবো, কোন কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা ঠিক জায়গাতে এসছো। আমি কার্যক্ষমতা শক্তির উপর আজকের এই ভিডিওটা নিয়ে টোটাল 3টি ভিডিও দেওয়া হবে। প্রথমে কার্যের উপর সমস্ত অঙ্ক করিয়েছিলাম, সেকেন্ড ভিডিও এটার শক্তির উপর করিয়েছিলাম, শক্তির কিছু অংশ বাকি ছিল যেমন স্প্রিং এর, ওটা বুঝিয়ে দেবো। আর একটা যান্ত্রিক শক্তি নিত্যত নীতির উপর যে অঙ্ক আসতে পারে সেটা বোঝাবো। দেন ক্ষমতার উপর আজকের লেকচারটা খুবই ছোট হবে। এই অঙ্কগুলো করানোর পর তোমাদের পুরো রিক্যাপ দিয়ে দেবো, মানে এক ধরনের সামারি, ওয়ান শটেরও ওয়ান শট আজকের এই লেকচারে তোমরা পেয়ে যাবে। তো ধৈর্য নিয়ে, মনোযোগ নিয়ে, খাতা পেন নিয়ে বসো এবং আমি যা পড়াচ্ছি মনোযোগ দিয়ে শোনো। যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমাদের এই চ্যাপ্টার থেকে 5 নম্বর আছে, সেই 5 নম্বর হাতের মুঠোতে চলে আসবে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই এর আগে দুটো লেকচার দেখে নি, নাহলে অসুবিধায় পড়বে। দেখো, শক্তি জিনিসটা কি বলেছিলাম, শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্য। তো কার্য করার সামর্থ্য কি, আমরা কি বলি ওর শক্তি বেশি মানে ও বেশি কাজ করতে পারে, ওর শক্তি কম মানে ও কম কাজ করতে পারে। শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্য। শক্তি দুই প্রকার, গতিশক্তি, স্মৃতিশক্তি। গতিশক্তির ওপর যত ধরনের অঙ্ক সম্ভাবনা আছে সব পড়িয়েছিলাম। তোমাদের একটা কথা বলে রাখি, গতিশক্তির ওপর একটা অঙ্ক তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে, খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল অঙ্ক আসবে। তো ভিডিওটা দেখে নেবে। আর হ্যাঁ, অঙ্কের উপর এখন এখানে তো আমি বেশি অঙ্ক করাচ্ছি না, শুধু কনসেপ্ট বুঝিয়ে অঙ্কগুলো করে দিচ্ছি। এই একই কনসেপ্টের উপর যদি আরো ভিন্ন ভিন্ন অঙ্ক করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা জয়েন করে নাও, আমি অঙ্ক তোমাদের সেন্ড করবো। আচ্ছা, তো আজকে আমি পড়াবো স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি জমা হলে তার ফর্মুলা কি হবে এবং তার উপর অঙ্ক দিলে আমরা কিভাবে ফর্মুলা বসিয়ে অঙ্কগুলো করবো। একটা স্প্রিং এঁকেছে দেখো, সেই স্প্রিংটাকে এফ বল দিয়ে আমি টানছি। তোমাকে যদি তোমার পা ধরে যদি এবার টানা হয়, তুমি কি চাইবে আবার পা ধরে কেউ টেনে নিয়ে চলে যাক? চাইবে না। তুমি কি করবে? বাধা দেবে। কি চাইবে? আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। ঠিক সেরকম একটা স্প্রিংকে টেনে আমি লম্বা করতে চাইছি, কিন্তু ও চাইছে না লম্বা হতে রে বাবা, ও যেমন আকার ও সেরকমই থাকতে চাইছে। তাহলে ও নিজের অভ্যন্তরে একটা বাধা বল প্রয়োগ করবে। কার বিরুদ্ধে? তুমি যে বাহ্যিক বলটা অ্যাপ্লাই করছো তার বিরুদ্ধে। সে বাধা বলটা কিসের উপর নির্ভর করবে? অবভিয়াসলি তুমি যদি বেশি টেনে দাও তাহলে ওর ভেতরে বেশি বাধা বল সৃষ্টি হবে। তাহলে বাধা বল ইজ প্রপোর্শনাল টু তুমি যত বেশি টানছো, যত বেশি ওকে পরিবর্তন করছো। তাহলে এফ ইন্টারনাল বাধা বল কিসের উপর ডিপেন্ড করছে? এক্স এর উপর ডিপেন্ড করছে। এক্স এইদিকে টানছো, বলটা কোন অভিমুখে কাজ করছে? এই বরাবর। তো অভিমুখের জন্য নেগেটিভ সাইনটা এসছে। এবার ধ্রুবক আসবে, তাহলে ফর্মুলা চলে এলো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে বল বুঝে গেলাম। তাহলে স্প্রিং যদি টানা হয় তাহলে অভ্যন্তরীণ যে বলটা কাজ করে স্প্রিং বল, তার ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটুকু ক্লিয়ার? ওকে। এবার বল কাজ করছে মানে কার্য হচ্ছে, তাহলে স্প্রিং বলের দ্বারা কার্য কত এটা আমি প্রমাণ করি এবং ফর্মুলাটা যখন বের হবে সেটা মুখস্থ করে নেবো। কিভাবে আসছে দেখিয়ে দিই, তারপর মুখস্থ করে নেবো। ওকে, কিভাবে আসছে দেখো। আমি এক্ষেত্রে ডিরেক্ট কার্য বার করে নিতে পারি না, আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে কি দেখো, এই পুরো এই স্প্রিংটাকে এতটা টেনেছি, তো আমি কল্পনা করছি এখান থেকে এতটা টানা হয়েছে, মানে ছোট্ট সরণ ডিএক্স এফ বল প্রয়োগ করার জন্য। ঠিক আছে, কার্য সমান কি হয়? ছোট কার্য সমান কি হবে? এফ ডিএক্স। এইটুকু ক্লিয়ার? বুঝিয়েছিলাম বেশ। তাহলে ইন্টিগ্রেশন করো, তাহলে এটা ডাব্লিউ আসবে। ছোট ছোট কার্য যোগ করে বড় কার্য আসে, সেটাকে ডাব্লিউ দিয়ে লিখলাম। বেশ, এইবার এই এফ এর জায়গাতে আমি কি বসাবো? মাইনাস কে এক্স। এতদূর ক্লিয়ার? ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? মাইনাসটা বাড়ি চলে আসবে, কেটাও বাড়ি চলে আসবে। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? এক্স স্কোয়ার
এইটা হলো তোমার কার্যের ফর্মুলা, হাফ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কাজে লাগে, সেটা তোমরা বোঝার চেষ্টা করো, আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। কি এটা হয় ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে কি তোমাদের বুঝিয়েছিলাম, কনজারভেটিভ বা সংরক্ষী বল, এর মানে হচ্ছে যে বলের দ্বারা কার্য পথের উপর নির্ভরশীল হয়। কিসের উপর নির্ভরশীল হয়? প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভরশীল। যেমন স্মরণ হয়, স্মরণটা মনে রাখবে, তাহলে সংরক্ষী বলের দ্বারা কার্য জিনিসটা কি, কিসের উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে না, এটা তোমাদের মাথাতে থাকবে, পরীক্ষার সময় মনে থাকবে। তাহলে কনজারভেটিভ ফোর্স সংরক্ষী বলের দ্বারা কার্য এর নেগেটিভ কার সঙ্গে সমান হয়? পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন, অর্থাৎ স্থিতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হয়। কি বললে দিদি, কিছু বুঝতে পারলাম না, একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এটা হলো মাটি নিচে, এবার এখান থেকে একটা এম ভরের বস্তুকে তুমি উপরে উঠালে এইচ উচ্চতায়, এখানে রাখলে, এটা বুঝতে পারলে? এইবার এর মধ্যে এর ওপর কি বল কাজ করছে? অভিকর্ষজ বল কাজ করছে। কোন দিকে কাজ করছে? নিচের দিকে। কত পরিমাণ? এমজি। ঠিক আছে, এবার এই এমজি বলটা নিচের দিকে কাজ করছে, সরণ হচ্ছে ওপরের দিকে, তাহলে কার্য কত হবে? মাইনাস এম জি এইচ। ক্লিয়ার? ওকে, আমরা বলি কি পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, এই পয়েন্টে এম জি এইচ, এখানে কোনো নেগেটিভ সাইন থাকে না। আচ্ছা, আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। যার এনার্জি যত বেশি, যার শক্তি যত বেশি, সে যত আনস্টেবল, যত কাম, ধীর, শান্ত, কম এনার্জি নিয়ে বসে আছে না, সে বেশি স্টেবল। তুমি লক্ষ্য করে দেখবে, দৈনন্দিন জীবনে লক্ষ্য করে দেখবে, যে ধীর স্থির, বেশি এনার্জি নেই, বেশি এনার্জি নয় একবারেই বিছান গতি তা নয়, একবারে শুয়ে আছে ল্যাদ করে এমনটা নয়, নর্মাল, তারা বেশি স্টেবল হয়। আনস্টেবল তারাই বেশি কি ফুটোপুটি করে, বেশি লাফাঝাপি করে। তাহলে এনার্জি যদি বেশি হয়, তাহলে আমরা কি বলতে পারি? সে আনস্টেবল। এনার্জি কম, আনস্টেবল। আচ্ছা, এইখান থেকে যখন আমি এখানে চাপালাম, এইখানে যখন উঠালাম, এর মধ্যে স্মৃতিশক্তি জমা রইল, সেটা কি? এমজিএইচ। এই যে নির্দেশ তন্ত্র, দেখো কোনো একটা পয়েন্টে স্মৃতিশক্তি, এরকম ফিজিক্সে কিছু নেই, স্মৃতিশক্তি আমরা ডিফাইন করতে পারি না। আমরা স্মৃতিশক্তির পরিবর্তন বার করতে পারি, যে এত পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো একটা অবস্থানে স্মৃতিশক্তি কত সেটা আমরা বলতে পারবো না, এরকম কিছু নেই। তো আমরা ধরে নিই যে এইটাকে নির্দেশতন্ত্র ধরে নিই, নির্দেশতন্ত্র ধরে এটা স্মৃতিশক্তি 0 ধরি, এটা এমজিএস। তাহলে এখানে কি এনার্জিটা বেশি, তার মানে আনস্টেবল। তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করলাম, কার্যটা এটা হলো মাইনাস এমজিএইচ, পোটেনশিয়াল এনার্জি এখানে এমজিএইচ। তো মনে রেখে দেবে, অত বেশি ভজকটতে নিয়ে যাওয়া দরকার নাই। ডাব্লিউ ইকুয়াল টু অবশ্যই কনজারভেটিভ ফোর্সের দ্বারা কার্য, যার মাইনাস ভ্যালু, এটা ইকুয়াল টু ডেল্টা ইউ। এটাকে বলা হয় মাদার অফ অল ফর্মুলা। ফাদার কি ছিল মনে পড়ছে? আমি বলেছিলাম ফাদার ছিল ওয়ার্ক ডান বাই অল ফোর্স, সমস্ত বলের দ্বারা কার্য সমান গতিশক্তির পরিবর্তন। বেশি মাথা খাটানোর কোনো দরকার নাই, এটা মনে রেখেছো। আজকের লেকচারে এটা মনে রেখে দেবে যে স্মৃতিশক্তির পরিবর্তন সমান মাইনাস কার্য। কার্যটা কি কি বলের দ্বারা কার্য? সংরক্ষী বলের দ্বারা কার্য। ব্যাস এটুকু মনে রাখতে পারবে। ওকে, এবার এখানে আমি বার করতে পারছি কার্য হাফ মাইনাস হাফ কে এক্স স্কয়ার। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত হবে? মাইনাস ডাব্লিউ। এবার তোমার বলবো দিদি এটা কি কনজারভেটিভ ফোর্সের দ্বারা কার্য? স্প্রিং বল এর কার্য, স্প্রিং বল হচ্ছে কনজারভেটিভ বল, সংরক্ষী বল। ঠিক আছে, বলেছিলাম অভিকর্ষজ বল আর স্প্রিং বল সংরক্ষী বল হয়। তো তার দ্বারা কার্যর নেগেটিভ ভ্যালু কত হবে? মাইনাসটা সরে যাবে, কত আসবে? হাফ কে এক্স স্কয়ার। তাহলে স্মৃতিশক্তির পরিবর্তনের ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। তাহলে এর মধ্যে যে স্মৃতিশক্তি জমা রয়েছে তার ফর্মুলা কত? হাফ কে এক্স স্কয়ার। এবার যদি বলতো যে প্রথমে x1 ছিল, x1 মানে টেনে প্রথমে x1 রাখা হয়েছে, তারপর আরো টানা হলো, যে x2 করা হলো, সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? তখন আমাকে লিমিট পুট করতে হবে। লিমিট কি? x এর জায়গাতে x1
2x2 মানে x1 থেকে x2 তে নিয়ে যাওয়া হলো। x1 ছিল এতটা সমান ছিল, আরো টেনে x2 করে দেওয়া হলো, তাহলে x1 থেকে x2 নিয়ে যাওয়া হলো। তাহলে লিমিট পুট করলাম, লিমিট যদি পুট করি তাহলে এটা মুছে আমি দাঁড়াবো, কোথায় গেল, লিমিট যদি পুট করা হয় তাহলে কি হবে, হাফ কে এক্স স্কোয়ার, মানে এখানে যদি লিমিট পুট করি মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল হবে, এটা মাইনাস এটা ডেল্টা ইউ। তাহলে স্মৃতিশক্তির ফর্মুলা হচ্ছে এটা, তুমি এটা মনে রাখবে, হাফ এক্স স্কোয়ার। তারপর যদি বলে যে x1 থেকে x2 লিমিট যদি বলে যায় তাহলে লিমিটটা এখানে বলে তোমার বার করা হয়ে যাবে। তাহলে এই ছিল তোমার স্মৃতিশক্তির ফর্মুলা স্প্রিং এর। এবার অঙ্ক করি, অঙ্ক করলে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি কি মনে রাখবে, কি বললাম আমি, কি মনে রাখবে, ফাদার অফ অল ফর্মুলা, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই আসবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আর মাদার অফ অল ফর্মুলা সেটা হচ্ছে এটা, এই দুটো আমি মনে রাখবো, এখান থেকে প্রশ্ন আসবে কনসেপচুয়াল। আচ্ছা এই অঙ্কটা করি। একটা স্প্রিংকে বলেছে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে তার মধ্যে স্থিতিশক্তি জমা থাকে ইউ। এবার যদি স্প্রিংটাকে 6 সেন্টিমিটার প্রসারিত করি তাহলে তার মধ্যে স্থিতিশক্তি কত। তাহলে প্রথমে কি, প্রথমে কত সরানো হলো, 3 সেন্টিমিটার, দিয়ে স্থিতিশক্তি কত রইলো ইউ। এইবার 3 সেন্টিমিটার ছিল, এবার 6 সেন্টিমিটার করলাম, তাহলে ইউ কত হবে, ইউ1 ধরছি সেটাকে, সেটা কত, ইউ এর টার্মস তোমাকে বার করতে, তাহলে ফর্মুলাতে বসাও। তাহলে এখানে ইউ ইকুয়াল টু কি, হাফ কে এক্স স্কোয়ার, ফর্মুলা আমরা জানি, এক্স কত 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে হাফ কে 9, ইউ বেরিয়ে গেল, ইউ এটা পেয়ে গেল। এবার বলছে যদি 6 সেন্টিমিটার করা হোক। আচ্ছা এখানে একটা কনসেপ্ট খুব ক্লিয়ার রাখবে, 6 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার মানে কোনটাকে বলতে চেয়েছে এটা লক্ষ্য করো। প্রথমে বলেছে 3 সেন্টিমিটার যদি মানে টানা হয় সেক্ষেত্রে স্মৃতিশক্তি ইউ। এবার বলছে প্রসারণ যদি 6 সেন্টিমিটার করা হয়, মানে এই যে জায়গাটা প্রথমে যে সাধারণ নির্দেশ, মানে প্রথম যেরকম কন্ডিশনে ছিল, যেটা ওর ন্যাচারাল জিনিস, সেটা থেকে যদি 6 করা হয় তাহলে এই ছবিটা বুঝতে হবে। তাহলে ইউ1 কত এটা জিজ্ঞেস করেছে। অনেকে কি ভেবে নাই যে 3 সেন্টিমিটার এতটা ছিল, তার মানে 3 সেন্টিমিটার থেকে বোধহয় আবার 6 সেন্টিমিটার করা হচ্ছে, এটা নয়, ন্যাচারাল থেকেই 6 সেন্টিমিটার করা হচ্ছে। তাহলে ন্যাচারাল থেকে 6 সেন্টিমিটার মানে কি, এটা x1, তাহলে এই ফর্মুলাতে বসো হাফ কে x1 স্কোয়ার, তাহলে হাফ কে 36, এটা কত হবে u1, কিন্তু অপশনে তোমাদের ইউ এর টার্মসে দেওয়া থাকবে। তাহলে এখানে করো, u1 সমান কত বেরোলো, হাফ কে 36, 36 থেকে আমি কি করে লিখতে পারি, 9 গুণিত 4। কেন 9 গুণিত 4 করলাম, আচ্ছা কেন 9 গুণিত 4 করলাম, কারণ এখানে 9k/2 ইউ জানি, তাহলে এখানে 9k/2 ইউ বসিয়ে দিতে পারি, আর এখানে 2, তাহলে কত বেরোলো, u1 ইকুয়াল টু 4u, উত্তর বেরিয়ে গেল, বোঝা গেল। তাহলে প্রথমে আমি বার করলাম ইউ এর ফর্মুলা, তো বসিয়ে ইউ এর মান কত 9k/2। এবার u1 বার করলাম, ওই একই রকম ফর্মুলাতে বসিয়ে দেখলাম বেরোচ্ছে 36k/2। তো ইউ এর টার্মসে বার করতে হচ্ছে 36কে 9 গুণ 4 আকারে লিখলাম, তো 9k/2 তো ইউ জানি আমরা, 4 এক্সট্রা পড়ে রইলো, তাহলে 4u হয়ে গেল আমার উত্তর। তো এরকম অঙ্ক আমাদের দিলে আমরা করতে পারবো, ঠিক আছে বেশ। এবার যদি বলতো, তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে এর উত্তর কত হতো, যদি বলতো যে এই পজিশন থেকে 6 সেন্টিমিটার করা হলো, সেক্ষেত্রে u1 কত হতো, এটা তোমরা পারবো। দেখো আমি এখানে বুঝিয়ে দিলাম, আর একবার এখানে বলে দিলাম, একবার হিন্ট দিয়ে দিচ্ছি, এটা x1 এটা x2, এবারে করতে পারবে, ফর্মুলাটা মনে আছে, ফর্মুলাটা বসিয়ে অঙ্কটা করে দাও, কমেন্ট বক্সে জানাও যে 3 সেন্টিমিটার ছিল, 3 সেন্টিমিটার টানার পর আবার 6 সেন্টিমিটার তুমি টেনে বাড়িয়ে দিলে, তাহলে এই স্প্রিং এর মধ্যে কত স্মৃতিশক্তি জমা হয়, তুমি বার করে নিতে পারবে, ফর্মুলা মনে আছে, বসাও, না পারলে আমি কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটা কি করবো জানিয়ে দেবো। বেশ, এই একটা অঙ্ক গেল। এবার নেক্সট অঙ্ক হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা নীতির উপর, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এই ফর্মুলার উপর প্রচুর অঙ্ক আছে, আমি একটা অঙ্ক করে দিচ্ছি, তার উপর তোমরা যদি অঙ্ক চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি অঙ্ক দেবো। আমি এটা মুছে দিচ্ছি, অঙ্কটা মানে কথায় লেখা ছিল, আমি ছবিতে কনভার্ট করে নিয়েছি। বলা হয়েছে যে একটা পেন্ডুলামকে, পেন্ডুলাম বুঝতে পারছো, একটা সূত্র দিয়ে একটা বলকে ঝোলানো হয়েছে। এবার এই বলটাকে মানে এই সূত্রটাকে অনুভূমিক করে রাখা হয়েছে, মানে টেনে এভাবে উঠিয়ে রাখা হয়েছে, এবার ড্রপ করা হলো, ছেড়ে দেওয়া হলো, মানে কোনো আমি এক্সট্রা বল প্রয়োগ করে নিয়ে কোনো এক্সট্রা বেগ দিই নাই, ছেড়ে দিলাম।
ছেড়ে দিলে কি নিচে নামতে লাগবে। এবার ঠিক এই পজিশনে যখন উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করবে এই দড়িটা, তখন এই পজিশনে এই বলটার বেগ কত হবে, এটা হলো তোমার প্রশ্ন। কিভাবে করবে? তার আগে আমাকে জানতে হবে যান্ত্রিক শক্তির নিত্যতম নীতি কি। আমি একটা বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলাম, নিচে পড়লো। ওপরে যখন ছিল তখন এর মধ্যে কি স্থিতিশক্তি ছিল? হ্যাঁ ছিল, ইউ ছিল। গতিশক্তি ছিল না, ধরে বসে আছে, গতিশক্তি নাই, কোনো বেগ নাই। এবার ছেড়ে দিলাম, ড্রপ করলাম, ড্রপ কেসে কি কোনো বেগ দিয়েছে কি? বেগ দিই না, সুতরাং গতিশক্তি নাই, শূন্য। যখন পড়তে লাগলো একবারে এই মাটি ছুলো, সেক্ষেত্রে স্থিতিশক্তি কত? নাই, শূন্য। গতিশক্তি আছে, আচ্ছা তো। তাহলে প্রথমে এই পজিশনে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি যত ছিল, নিচে যখন নামলো স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ততই রইল। এটাকে বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি। এটা ক্লাস 9-এ আমরা পড়েছিলাম, আশা করবো তোমাদের মনে আছে। মনে না থাকলে এটা মনে রাখবে, যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি। যান্ত্রিক শক্তি জিনিসটা কি? যান্ত্রিক শক্তি এটা মানেই হচ্ছে ই প্লাস ইউ, মানে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল। এটা সর্বদা কি থাকে? ধ্রুবক থাকে। প্রাথমিক এই দুটো যোগফল ইকুয়াল টু অন্তিম এই দুটো যোগফল। এখানে করি বুঝতে পেরে যাবে। এই পজিশনে যখন ছিল ধরে রেখেছিলাম, তাহলে বেগ কি? 0। তার মানে প্রাথমিক গতিশক্তি কত? 0। স্থিতিশক্তি আছে কি? অবশ্যই। আমি যদি এই পজিশনটা নির্দেশ তন্ত্র ধরি, তাহলে এইখান থেকে এতটা উঁচুতে আছে, বলে দিয়েছে এর দৈর্ঘ্য 50, তার মানে কি 50 সেন্টিমিটার উপরে আছে। তাহলে 50 সেন্টিমিটার উপরে যদি থাকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি কত হয়? এম জি এইচ হয়, হয়তো। বেশ, এম এর মানটা 4 গ্রাম বলে দিয়েছে। দেখো এম এর মান 4 গ্রাম বলে দিয়েছে, 4 বসাও। জি, জি কত? এখন রাখছি। এইচ কত? 50। সবগুলোই সিজিএস এ আছে, সুতরাং যেটাকে আমাকে সিজিএস এ রাখতে হবে। কত সিজিএস এ? 980। এবার যখন এই পজিশনে এলো, তাহলে এই পজিশনে যখন এলো তখন ভি আছে, মানে গতিশক্তি আছে কত? হাফ এম ভি স্কোয়ার। ভিটাকে বার করতে হবে। আর স্থিতিশক্তি আছে, কারণ এই নির্দেশ অন্তর থেকে এতটা উঁচুতে এই বস্তুটা রয়েছে, তাহলে এই উচ্চতাটা আমাকে বার করতে হবে। কিভাবে বার করবো? দেখো এই পুরোটা কত? 50 সেন্টিমিটার। তাহলে এর এই উপাংশ এইটুকু আমি বার করে নিতে পারি। কত হবে? 50 cos 60, cos 60 ভ্যালু হাফ, তাহলে কত হবে? 25। তাহলে এইটুকু 25 হলো, এই পুরোটা 50, তাহলে এটা কত হবে? 50 মাইনাস 25, মানে 25 সেন্টিমিটার। তাহলে এম জি এইচ ইউ ফাইনাল ইকুয়াল টু এম জি 25। তাহলে ইউ ইনিশিয়াল পেয়ে গেলাম, ইউ ফাইনাল পেয়ে গেলাম, এটা তো 0। তাহলে এই দুটো যোগ করো, এটা প্লাস এটা ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার প্লাস এম জি, হাফ এম বি স্কোয়ার প্লাস 25 এম জি। এবার দেখো লক্ষ্য করো, এম এম কেটে যাবে, এম কমন নিয়ে কেটে যাবে। তাহলে এখানে বার করো, হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 50g মাইনাস 25g। তার মানে কত হয়ে যাবে? একবারে লিখে দিচ্ছি 25g। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 2 × 10⁻, তাহলে 1 2 4 5 50g তার রুট। এবার জি এর মানটা এখানে বসিয়ে দাও, 980 হয়। তারপর ভি ইকুয়াল টু, তাহলে রুট এটা কত? সেন্টিমিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে করতে গেলে তোমাকে পুরোটা এই সাইডে কনভার্ট করতে হতো। আশা করবো এই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার শক্তি পুরো কমপ্লিট। ক্ষমতাটা করে দিই। ক্ষমতার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করে দিলে পুরো কার্যক্ষমতা শক্তির উপর যতগুলো অঙ্ক সম্ভব সব হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এগুলো সব মুছে দিচ্ছি। লক্ষ্য করো, এখানে বলা আছে একটা 50 কেজি ভরের একটা বালক সিঁড়ি বেয়ে উপরে উঠছে। প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা বলে দিয়েছে 30 সেন্টিমিটার। এরকম 20টা সিঁড়ি বেয়ে উপরে উঠলো। কত সময়? 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে 20টা সিঁড়ি, বুঝতে পারছো? তাহলে জিজ্ঞেস করেছে কত ক্ষমতা। ক্ষমতা মানে কি? কার্য করার হার। তুমি আছো, তোমার পাশে একজন বন্ধু আছে, তোমাকে বললাম তোমাদের দুজনকে আমি 10টা করে অঙ্ক দিলাম। তুমি এই 10টা অঙ্ক 10 সেকেন্ডে করে দিলে। তোমার পাশের বন্ধু 10টা অঙ্ক
করতে 20 সেকেন্ড সময় লাগালো, তাহলে কার ক্ষমতা বেশি? তোমার। তাহলে কার্য করার হার, কত সময় তুমি কাজটা করছো সেটাকে কি বলা হয়? ক্ষমতা। তাহলে ক্ষমতা পাওয়ার ইকুয়াল টু কি? W/T। এই ফর্মুলাটা মনে থাকবে। বেশ, এবার লক্ষ্য করো, এ উপরে উঠছে, উপরে উঠছে, তাহলে উপরে উঠছে, এর নিচের দিকে কোন বল কাজ করছে? অভিকর্ষজ বল mg। তাহলে কার্য ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বল কত? mg। কত হাইট উঠছে উপরে? এটা কিভাবে করবো দেখো, প্রত্যেকটা হাইট 30 সেন্টিমিটার করে, এরকম 20টা আছে, তাহলে 30 করে 20 বার 30 সেন্টিমিটার উপরে উঠছে, তাহলে 30 এরকম করে যোগ করে 20 বার, তাহলে 30 × 20 হবে তোমার উচ্চতা 600 সেন্টিমিটার, মানে 6 মিটার। তাহলে উচ্চতা 6 মিটার, তাহলে উচ্চতা জায়গাতে 6 বসিয়ে দাও। তাহলে এম কত? 50, জি কত? 10, 6, এটা বেরো তোমার কার্য। তাহলে এবার পাওয়ার ইকুয়াল টু কত বেরোবে? 5 × 6 × 100 বাই টাইম কত? টাইম 5 সেকেন্ড, 5 5 কেটে দাও, 600 কত? ক্ষমতার একক কি হবে? জুল পার সেকেন্ড, যেটাকে আমরা কি বলবো? ওয়াট। তাহলে পাওয়ার ইকুয়াল টু বেরিয়ে গেল এটা, ক্ষমতা ইকুয়াল টু। আচ্ছা, ক্ষমতা তো W/T হলো, এটাকে আরো মডিফাই আমরা করতে পারি। কিভাবে মডিফাই করবো লক্ষ্য করো, F.S/T, কার্য সমান কি? F.S, আর নিচে টি আছে, তাহলে S/T কে আমরা কি লিখতে পারি? ভেলোসিটি। তাহলে F.V, ফর্মুলা বেরোলো কার্য, সরি ক্ষমতা। ক্ষমতার ফর্মুলা কি বেরোলো? যদি বল দেওয়া থাকে বেগ দেওয়া থাকে, দুটোকে ডট প্রোডাক্ট করবে, তুমি ক্ষমতা পেয়ে যাবে। তো আজকের লেকচারটা খুবই ছোট রাখলাম এবং বেশি অঙ্ক করালাম না, কারণ এইটুকুই অঙ্ক পড়েছিল তোমাদের। এটা আগের লেকচারও করে দিতে পারতাম, কিন্তু সেই সময় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই করালাম না। কি কি পড়েছি আরেকবার সামারি দিয়ে দিচ্ছি মুখে মুখে। প্রথম লেকচারে পড়েছিলাম কার্য সম্পর্কে। কার্য ওপর কত রকম অঙ্ক আসতে পারে? এক, বল দিয়ে দিল, সরণ দিয়ে দিল, দুটো ডট প্রোডাক্ট করতে শিখতে হবে, বা দুটোর একটা বস্তু এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত গেল, এটা বলে দিল। তাহলে সরণ বার করতে পারবে তুমি। এই সরণ মানে কি? অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান, সরণ বার করে নিলে, বল বলে দেওয়া আছে, বল আর সরণে ডট প্রোডাক্ট করে দিলাম, আমার অঙ্ক বেরিয়ে গেল। তো এরকম একটা হতে পারে। এছাড়া বলে দিল সরণ এই বরাবর হচ্ছে, বলটাকে তুমি এইভাবে মানে বল প্রয়োগ করছো, টানছে এভাবে, তাহলে বল আর সরণের মাঝখানে অ্যাঙ্গেল দিয়ে দিল, সেই অ্যাঙ্গেলটা পুট করলে মানে F.S এর জায়গাতে F.S cos থিটা হয়, cos থিটার জায়গাতে থিটার জায়গাতে অ্যাঙ্গেলটা দিলে, তাহলে তোমার কার্য বেরিয়ে যাবে। ডান, কাজের উপর এই অঙ্কটা হলো। আর কি ছিল কার্যের উপর? আর গ্রাফের উপর অঙ্ক ছিল। গ্রাফ কিরকম ছিল? যে যদি তোমাদের দেওয়া থাকে বল এবং সরণের গ্রাফ, তাহলে সেই গ্রাফ থেকে তোমাকে কার্য বার করতে বলে, কিভাবে বার করব? বল এবং সরণের গ্রাফে কার্য হয় এরিয়া, মানে এরিয়া বার করবো, ক্ষেত্রফল বার করবো। তাহলে তোমার বল এবং সরণের থেকে তুমি কার্য বার করে নিতে পারলে, বা কার্য এবং সরণের মধ্যে যদি গ্রাফ দেওয়া থাকে, সেখান থেকে যদি তোমাকে বল বার করতে বলে, তাহলে নতি বার করবো ট্যান থিটা দিয়ে। ডান, বেশ, এরকম ছিল। আর মনে পড়ছে আমার কথা হতো, এই অঙ্ক ছিল। তারপর কি পড়ালাম? শক্তি পড়ালাম। শক্তি কার্য ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তারপর কি ছিল? কনজারভেটিভ ফোর্স দ্বারা কার্য, আজকে যা পড়ালো। তো 1 2 3 এই 3টে লেকচার দেখে নাও। তোমরা বলবে যে ভার্টিক্যাল সার্কুলার মোশন কই দিদি, সংঘর্ষ কই? তো ওইগুলো আলাদা আলাদা লেকচার আসবে, কারণ ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ওইগুলো থেকে একটা প্রশ্ন আসে। তো ওই এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু একসাথে আমি গুলিয়ে দিচ্ছি না, ওইটার জন্য আলাদা কি করবো, প্লে লিস্ট বানাবো। যে ভার্টিক্যাল সার্কুলার মোশনের জন্য একটা, সংঘর্ষের জন্য একটা, তারপর দৃঢ় বস্তুর ঘূর্ণনের জন্য আসবে, তারপর তোমার স্মৃতিবিজ্ঞান এর উপর আসবে। শুধু অঙ্ক আসবে, কনসেপ্ট পড়িয়ে অঙ্ক করে দেবো, কারণ অঙ্কই আলটিমেটলি তোমাদের শিখতে হবে, জানতে হবে। তবে এই নয় শুধুমাত্র অঙ্ক করবো, কনসেপ্ট বোঝাবো, তারপর অঙ্ক করবো। তো আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কমেন্ট সেকশনে জানাবে এরপরে কোন জিনিসের উপর তোমরা ভিডিও চাইছো, অ্যান্ড কমেন্ট সেকশনে এটা জানালে। আর টেলিগ্রাম জয়েনটা অবশ্যই করবে। বেস্ট অফ লাক, টাটা।